আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোহিঙ্গা নেতা হত্যায় আটক 2 জনের 7 দিনের রিমান্ড আবেদন, জড়িতদের ছাড় নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং সংস্কৃতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে চায় র্যাব, অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে 1400 বিমান সেনা হত্যা, জিয়ার বিচার সহ 7 দফা দাবি স্বজনদের। ভরাডুবির আশঙ্কায় স্থানীয় নির্বাচনে আসছে না বিএনপি, বললেন আওয়ামী লীগ। বিতর্কিতরা পাবে না মনোনয়ন। বিদেশি চ্যানেল এখনই বন্ধ না করার দাবি অপারেটরদের, আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান অ্যাডকোর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, দেশে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ব্যবহার, মানুষের হয়ে বহুমাত্রিক কাজে অংশগ্রহণ। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় এ পর্যন্ত 4 রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ও পুলিশ। আটক 4 জনের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন, রোহিঙ্গার নাগরিক জিয়াউর রহমান ও আব্দুল সালামকে শুক্রবার মধ্যরাতে এবং এর আগে মোহাম্মদ সেলিমকে আটক করে। আর শনিবার বিকেলে শওকতুল্লাহ নামে আরেক রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানা পুলিশ। পরে সন্ধ্যায় আটক শওকত ও সেলিমকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রোববার শুনানি হবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বুধবার রাত 8:30টার দিকে উখিয়ার লাম্বাসিয়ায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস অফিসে একদল অজ্ঞাত অস্ত্রধারী মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। যে কোনোভাবে কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে হবে, আর এই জন্য পারিবারিক দায়বদ্ধতা জরুরি বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন র্যাব ডিজি। দীপু শিকদার রিপোর্ট। দেশজুড়ে এখন মূর্তিমান আতঙ্কের এক নাম কিশোর গ্যাং। এই অপরাধে জড়িয়ে খুনের মতো ঘটনাও ঘটছে। এখন এই সোশ্যাল মিডিয়া সহজ ব্যবহারের মাধ্যমে আপনি বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে এই কিশোরগুলোকে সংগ্রহ করতে পারছেন এবং আপনার গ্যাংয়ে যুক্ত করতে পারছেন। কিশোর গ্যাং অপরাধ নিয়ে ছায়া সংসদে অংশ নেয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং সেন্ট জোসেফ স্কুলের শিক্ষার্থীরা। বিতার্কিকরা পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব তুলে ধরে। যখন কিনা একজন কিশোর গ্যাংয়ের নেতা বলে ওঠেন যে আজকে গুলশানে অথবা মতিঝিলে অথবা ধানমন্ডিতে আমরা সবাই এসে জড়ো হব এবং একটি মিটিং করব, দেখা যায় সাথে সাথে সেটার উপর এতগুলো রিয়্যাক্ট করে এবং সেখানে আসলেই মানুষ জড়ো হয়, জনসাধারণের জীবনকে তারা বিঘ্ন ঘটায়। সোশ্যাল মিডিয়ার এত বড় প্রভাব রয়েছে যে আপনি যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তবে কিশোর গ্যাং বন্ধ সম্ভব। মাননীয় স্পিকার, আমি এবং আমার দল এর বিপরীতে অবস্থান করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাং সংগঠিত হয়ে অপরাধ করার সুযোগ পাচ্ছে, তাই এই মাধ্যমগুলো নিয়ন্ত্রণেরও কথা উঠে আসে বিতর্কে। এই কিশোর অপরাধ দমনে বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করছে। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের কথা কিন্তু তিনি কোনোভাবে দেখিয়ে যেতে পারেননি কিভাবে নিয়ন্ত্রণ করব। র্যাব ডিজি বলেন, এই অপরাধ গুরুত্ব দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা। কিশোররা যেভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে, মাদক আসক্ত হচ্ছে, এটার কারণটা কি? আমরা কিন্তু এখানে আমাদের পরিবারের দায় আছে, আমাদের সামাজিকভাবে আমাদের দায় আছে। 272-এর অধিক আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে আমরা গ্রেফতার করেছি।
গ্রেপ্তার করেছে এই জন্য যে কি এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আইন করে রাজনীতিতে কিশোরদের ব্যবহার বন্ধের দাবি জানান ছায়া সংসদের স্পিকার। কোনো কিশোরকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে ব্যবহার করে মিছিল, মিটিং, পোস্টার লাগানো এগুলিতে কোনোভাবে যুক্ত করা নয়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। 1977 সালের সেপ্টেম্বরে কথিত বিদ্রোহ দমনের নামে ষড়যন্ত্রমূলকভাবে বিমান বাহিনীর 1400 সদস্যকে হত্যা করে সেনা শাসক জিয়াউর রহমান। 44 বছর পরও নিখোঁজদের সন্ধান পাননি অনেক স্বজন। সেই হত্যাকাণ্ডের বিচারসহ 7 দফার দাবি জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। 1977 সালে জেনারেল জিয়া জাতিসংঘের সমর্থন লাভের আশায় মিশর সফর করেন। সেখানে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জানান 28 সেপ্টেম্বর সিপাহীরা বিদ্রোহ করবে এবং তাকে হত্যা করবে। এরই মধ্যে জাপান এয়ারলাইন্সের একটি বিমান অপহরণ করে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে জাপানের রেড আর্মির একটি দল। এ ঘটনার পরই বিমান বাহিনীর সদস্যদের উপর নেমে আসে দুর্বিষহ অন্ধকার। কর্তব্য বিমূর কারণ সারা রাত্র আমরা ডিউটি করছি ওই জাপানি এয়ারলাইনের নেগোসিয়েশনে। এরপরে পরের দিন শুরু হলো ধরপাকড়। তারপরে অন দ্য স্পট কিন্তু অনেক লোক মারা গেছে। কথিত বিদ্রোহ দমনের নামে নির্মম হত্যা উৎসবে মেতেছিলেন তখনকার সেনা শাসক জিয়াউর রহমান। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা কারাবরণ, তবে কেউই জানেন না কি তাদের অপরাধ। জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে নুলঙ্গার রিকোয়ারমেন্টে বহু ছেলে পেলে গেছে। 44 বছর ধরে এই শোক। মুক্তিযুদ্ধ করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থেকেও দেশদ্রোহের তকমা বয়ে বেড়াচ্ছেন তারা। অমানবিক এবং আমরা যে কি পরিমাণ সাফার করছি এটা বলার তো। বাবাহারা সন্তান, স্বামীহারা স্ত্রী সহ অনেক স্বজন জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে, তুলে ধরেন দুর্বিষহ জীবনের কথা। অভ্যুত্থানের দোষে দোষারোপ করে এই ধরনের অবিচার করা হয়। ওনাকে ফাঁসি দিয়েছে না হত্যা করছে না ওই দিনই ওনাকে মেরে ফেলছে, কিছুই আজ পর্যন্ত আমরা জানি না। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সেনা সদস্যদের হত্যা, জেল জুলুম ও চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এটা শুধু করছে তিনি বিরোধী শক্তিকে পাকিস্তানি কায়দায় এই দেশকে পরিচালনা করার জন্য। সে দোষী নির্দোষ বা আমাদেরকে একটা খবর দেওয়া বা লাশটা দেওয়া বা আমাদের কাছে জানানো। জিয়াউর রহমানের সামরিক ষড়যন্ত্রের শিকার বিমান সেনাদের নির্দোষ ঘোষণা সহ 7 দফা দাবি উত্থাপন করেন ভুক্তভোগী ও স্বজনরা। আমাদের আত্মীয় স্বজনদের পরিবারদের কান্না কারা অভ্যন্তরে বসে আমরা শুনতে পেয়েছি। অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে জেনারেল জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানান তারা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়িয়েছে। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ নির্বাচনে বিতর্কিত ও স্বাধীনতার চেতনা বিরোধী কেউ মনোনয়ন পাবে না বলে স্পষ্ট করেছেন আওয়ামী লীগ নেতারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। তফসিল ঘোষিত 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তৃণমূলের নেতারা। মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনেই কার্যালয় পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ব্রিফিংয়ে জানান, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো হস্তক্ষেপ নেই। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির আশঙ্কা বিএনপি সরে দাঁড়িয়েছে। আমি বিএনপি অন্যান্য দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। আমি আশা করি নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম সংগ্রহ করে জানান, দলের মনোনয়নে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জনগণের পাশে থাকবেন। সমাজের মধ্যে যে রূপগুলি আছে, চাঁদাবাজি থাকে, সন্ত্রাস থাকে, মাদক থাকে, দুর্নীতি থাকে, এই জিনিসগুলি সমাজ থেকে দূর করার মাধ্যমে সুস্থ সমাজ গড়া। যদি দল আমাকে মনোনয়ন দেন, আমি জনগণের সাথে থেকে তাদের সাথে সহযোগিতা করে সুন্দর একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে চাই। বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ধানের শীষে ভোট দেওয়ায় বিশ্বাসী যারা সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি, সেই অপশক্তির জায়গা বাংলাদেশ আওয়ামী লীগকে কোথাও দেওয়া হবে না। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 6 অক্টোবর পর্যন্ত। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে
555। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 17,283টি নমুনা পরীক্ষায় শনাক্ত 589। মোট শনাক্ত 15,57,347। নতুন 741 জন সহ সুস্থ 15,17,642। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 3.41%। সুস্থতা 97% বেশি ও মৃত্যু হার 1.77%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 97,73,244। দেশের 50% জনগণকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার 7,92,700 ডোজ টিকা গ্রহণ করে স্বাস্থ্যের ডিজি কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। আরও 24 কোটি ভ্যাকসিন পাওয়া নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। We hope that within the coming December we could able to vaccinate our people, at least our 50% of targeted group. Plus all stock vaccine are now available in Bangladesh. Initially we faced some problem, but now we are in very good position. By this time is contact we are about 24 vaccine is confirmed. এদিকে মহামারী করোনায় বিশ্ব মৃতের সংখ্যা 50 লাখের মাইল ফলক ছাড়ালো। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের জরিপ বলছে এখনও প্রতি মিনিটে বিশ্বে 5 জন মানুষের প্রাণ যাচ্ছে করোনায়। সম্প্রতি বিশ্বব্যাপী ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের পাশাপাশি ভ্যাকসিন সরবরাহে বৈষম্যই মৃত্যুর মূল কারণ বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনায় প্রায় 2.25 বছর বিশ্বে মৃত্যুর মিছিল। ভ্যাকসিন আবিষ্কারের বিপরীতে নতুন নতুন অতি সংক্রামক ভ্যারিয়েন্ট মৃত্যু বাড়াচ্ছে। এ অবস্থায় আরেকটি দুঃখজনক মাইলফলক দেখতে হলো বিশ্বকে। সংবাদ মাধ্যম রয়টার্সের করোনা ট্র্যাকিং এবং এ নিয়ে বিশ্লেষণে বলা হয় 2019 সালের ডিসেম্বরে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর এ ভাইরাসে বিশ্বে প্রথম 25 লাখ মানুষের মৃত্যু হতে সময় লেগেছিল 1 বছরের বেশি, আর পরের 25 লাখ মানুষের মৃত্যু হলো 8 মাসেরও কম সময়ে। গেল সপ্তাহে প্রতিদিন গড়ে মারা গেছে 8,000 মানুষ। এত মানুষের মৃত্যুর অন্যতম বড় কারণ অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য এবং ভ্যাকসিন বণ্টনে ব্যাপক মাত্রায় বৈষম্য। রয়টার্সের তথ্য বলছে এ পর্যন্ত বিশ্বের 600 কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ হয়েছে। তবে স্বল্প আয় দেশগুলোর মাত্র 2% মানুষ প্রথম ডোজ পেয়েছেন। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখনো ভ্যাকসিনের বাইরে। বেশিরভাগ গরিব দেশের মানুষ যেখানে প্রথম ডোজ ভ্যাকসিনই পাননি, সেখানে অনেক ধনী দেশ বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। এ বিষয়টিও সামনে আনে রয়টার্স। এ অবস্থায় ভ্যাকসিন বণ্টনে বৈষম্য দূর করতে চলতি মাস থেকে ভিন্ন নীতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনসংখ্যার অনুপাতে নয়, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশগুলোকে এবার প্রাধান্যের তালিকায় উপরের দিকে রাখছে সংস্থাটি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নের আগ পর্যন্ত বিদেশি চ্যানেল বন্ধ না করার দাবি জানিয়েছেন কেবল অপারেটররা, আর আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন টেলিভিশন মালিকেরা। আদিত্য মামুনের রিপোর্ট। বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার নিয়ে বহুদিন ধরেই ক্ষুব্ধ টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এতে দেশি গণমাধ্যম আর সরকার হারিয়েছে রাজস্ব। এমন পরিস্থিতিতে সরকার ক্লিন ফিডের শর্ত জুড়ে দেয় গত সেপ্টেম্বরে। শর্ত লঙ্ঘন করায় 1 অক্টোবর থেকে সম্প্রচার বন্ধ রয়েছে বিদেশি চ্যানেলগুলোর। এ নিয়ে কেবল অপারেটরদের দুটি সংগঠন শনিবার সংবাদ সম্মেলন করে বিদেশি চ্যানেল সম্প্রচার না করলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলেও দাবি করেন তারা। বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। সরকারের নতুন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন আন্দোলনের। সোমবারের মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রায় অভিন্ন দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোয়াব। ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত আমাদের চ্যানেলগুলি পুনরায়
যেন আমরা দর্শকের মাঝে দিতে পারি, সেই জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। এদিকে অনলাইন ব্রিফিংয়ে টেলিভিশন মালিক সমিতি জানায়, অর্থ ও বিজ্ঞাপন পাচার বন্ধে সরকারের এমন উদ্যোগ সময় উপযোগী। পৃথিবীতে চ্যানেলসমূহ বিজ্ঞাপন শূন্য সম্প্রচারের সকল প্রযুক্তিও বিদ্যমান রয়েছে। এর পরেও যেহেতু হচ্ছিল না, সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, আইনি পদক্ষেপ নিয়েছে। অ্যাটকোর পক্ষ থেকে আমরা সরকারের এই পদক্ষেপে সাধুবাদ জানাই। এ সময় টেলিভিশন চ্যানেলের সার্বিক উন্নতির দিক ও দর্শকদের সেবা নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তিনি। আমাদের চ্যানেলও বাইরে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 15 খাতে তাক লাগানো অর্জন, বছরে 6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। আরও 17 বছর ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশা বিজিএমইএর। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশে বিনোদন নির্ভর ওভার দ্য টপ স্ট্রিমিং বা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে শিগগির নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে এক সভা শেষে মন্ত্রী বলেন, নীতিমালা হওয়ার পর কেউ তার ব্যত্যয় ঘটালে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন বিদেশি চ্যানেল বিজ্ঞাপন সহ সম্প্রচার করার পরিপ্রেক্ষিতে প্রতি বছর 2000 কোটি টাকা বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে দেশ। বিজ্ঞাপন সহ চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট প্রতি বছর হয় না, এবং সেটি থেকে দেশ বঞ্চিত হয়, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয়, আমাদের সাংবাদিকরাও বঞ্চিত হয়। তো আমরা আশা করব বিদেশি চ্যানেলগুলো খুব সহসা তারা বিজ্ঞাপন মুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে। বাড়ছে শিল্প উৎপাদন, কৃষিতেও সাফল্য অনেক। ধান, মাছ, আলু, আম উৎপাদনে বৈশ্বিক শীর্ষ 10-এ বাংলাদেশ। যদিও উৎপাদন খাতে দক্ষ জনবলের অভাব, উদ্ভাবক ও প্রযুক্তিগত দুর্বলতা এখনও বেশ প্রকট। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্বলতা কাটিয়ে উঠতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ জরুরি। তৌহিদুর রহমানের রিপোর্ট। উৎপাদনশীলতা বাড়াতে সরকারের হাতে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা। বছরে গড়ে 5.6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। অগ্রগতির চিত্র আশাব্যঞ্জক। এই মুহূর্তে 15টি খাতে বাংলাদেশের অর্জন তাক লাগানো। গেল বছরে 3.46 কোটি টন চাল উৎপাদনের মাধ্যমে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। গেল অর্থবছরে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি 15%-এর বেশি। অদম্য অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের যে একটা ডিমান্ড, সেটা হলো ইজ অফ ডুইং বিজনেস। সেই জায়গাটায় যেন আমাদেরকে একটা সহনীয় অবস্থানে নিয়ে আসা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়, আর উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও রপ্তানিতে আছে প্রথম স্থানে। আভাস মিলছে সোনালী দিনে ফেরার। অন্যদিকে গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকে বাংলাদেশ শীর্ষ 10-এ। আর সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, আলু উৎপাদনে ষষ্ঠ। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদনশীলতা বৃদ্ধিতে মানুষের কর্মদক্ষতা বাড়াতে হবে, কৃষি ও শিল্পে ঘটাতে হবে প্রযুক্তিগত উন্নয়ন। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মূলত ফার্মগুলোকে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাতে করে তারা ইনভেস্ট করতে পারে ইনোভেশনসে, তারা স্কিলস ডেভেলপমেন্টে, এবং এট দ্য সেম টাইম মার্কেট অ্যাক্সেস, যেগুলো তারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে, সেই জায়গাগুলোতে সরকারের এবং প্রাইভেট সেক্টরের অনেক আরো
কাজ করার সুযোগ আছে। এদিকে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশে প্রথম, কাঁঠালে দ্বিতীয় এবং আম ও পেয়ারায় অষ্টম স্থানে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে আশা করছে বিজিএমইএ। তবে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়া কঠিন বলে মনে করছেন পোশাক খাতে উদ্যোক্তারা। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা বলেন, পোশাক খাতে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া সহজ করতে প্রণোদনা প্যাকেজের ঋণ পরিশোধে 3 বছর সময় দরকার। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। দেশের মোট রপ্তানি আয়ের 82% আসে তৈরি পোশাক থেকে। করোনা মহামারীর মধ্যেও সচল পোশাক কারখানা। বৈশ্বিক বাজার ধরে রাখার চ্যালেঞ্জ উদ্যোক্তাদের সামনে। এমন পরিস্থিতিতে ইউরোপ ও আমেরিকা সফর করে পশ্চিমা ক্রেতাদের সাথে একাধিক বৈঠক করেন বিজিএমইর নেতারা। সফর শেষে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে বিজিএমইর নেতারা জানান, এলডিসি তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন 3 বছর গ্রেস পিরিয়ড দেয়, ট্রানজিশন পিরিয়ড দেয়। 2026 থেকে যেন এই করোনার জন্য এবং অন্যান্য ওমেন এম্পাওয়ারমেন্ট এগুলো সব কারণের জন্য আমরা 12 বছর আমরা চাচ্ছি যে ট্রানজিশন পিরিয়ড। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পাওয়ার চলমান প্রচেষ্টার বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। জিএসপিতে আমাদের গার্মেন্টস, আমরা ইউএসএ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেখানে বলে, স্পেশালি ইউএসএ যেখানে বলে 97% জিএসপির আন্ডারে আসে। আনফর্চুনেটলি ওই 3%-এর মধ্যে আমাদের পোশাক শিল্প। র মেটেরিয়ালসের দাম যে হারে বেড়েছে সেই হিসাবে কিন্তু এফওবিটা আমাদের বাড়ে নাই। প্রণোদনা প্যাকেজের আওতায় পাওয়া ঋণ ফেরতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। আসুন আমরা প্রাইস নেগোসিয়েশনের বিষয়টিতে আমরা আরো সতর্ক হই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কিউলেক্স মশা নিধনে আগামী শনিবার থেকে চিরুনি অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি। এডিস নিধন অভিযানে অংশ নিয়ে এমন ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানী উত্তরা 4 নম্বর সেক্টর মাঠে পরিচ্ছন্নতা অভিযানে মেয়র বলেন, শীতে যাতে কিউলেক্সের প্রকোপ না বাড়ে সেজন্য আগে থেকে অভিযান শুরু হবে। তাছাড়া ডেঙ্গুর প্রকোপ কমতে আরও 2 সপ্তাহ লাগবে বলেও জানান মেয়র। ব্যক্তি মালিকানাধীন জমিতে মশা পাওয়া গেলে জরিমানা করারও হুঁশিয়ারি দেন মেয়র। রাজুক, সিভিল এভিয়েশন সহ সরকারি বেসরকারি মালিকানাধীন জায়গা পরিষ্কার রাখার নোটিশ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। কচিপানার ভিতরে নিচে কিন্তু অনেক কম মশা জমবে, পরে কিন্তু এটা অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী শনিবার আমরা আরেকটি চিরুনি অভিযান শুরু করব। এটি কিউলেক্স মশার বিরুদ্ধে। এডিস মশার তো কাজ করছি আমরা তার পাশাপাশি, এবং এটি আগামী শনিবার দিন থেকে এটি আমরা করব। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটি পরিচালিত প্রশিক্ষণের জন্য এখন থেকে নিবন্ধন করতে পারবেন অভিবাসীরা। শনিবার রাজধানীতে জনশক্তি রপ্তানি ব্যুরো কার্যালয়ে অ্যাপটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালিহিন। আগ্রহী অভিবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য কম খরচে নির্ভরযোগ্য অভিবাসনের জন্য দেশজুড়ে 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিবন্ধন এখন ঘরে বসেই করা যাবে। এর জন্য প্রয়োজন শুধু স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ। এতে অভিবাসীদের অর্থ ও সময় বাঁচবে এবং দালালের খপ্পরে পড়তে হবে না। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরি শেষে এখন রং তুলি আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। এবার টাঙ্গাইলে 12 উপজেলায় 1206টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। রঙের পরে দুর্গাপূজা হবে। এবছর করোনা একটু ভালো, তো এবছর একটু ভালোভাবে কাজ করতে পারতাছি। কাজের প্রচুর চাপ, এখন পুজো এসে গেছে। নিরাপত্তার দিক দিয়ে যাতে কোনো ধরনের ঘাটতি না হয় প্রতিবারের নিয়ে এইবারও আমরা সেই ধরনের ব্যবস্থা নিচ্ছি।
নোয়াখালীর বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রঙের কাজ। তুলির আঁচড়ে শিল্পী সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে। এবছর এই জেলায় 169টি স্থানে প্রতিমা পূজা ও 6টি ঘট পূজার আয়োজন করা হয়েছে। নোয়াখালীতে সর্বপ্রথম মায়ের কুমারী পূজা নিয়ে আসছি। সারা বাংলাদেশের ন্যায় চৌমুহনীতেও সর্ববৃহৎ দুর্গা উৎসব এখানে হয়। আমরা চাই যে এবার গত বছর আর একটু সুন্দর হোক। প্রত্যেকটি পূজা মণ্ডপে গুরুত্ব বিবেচনা করে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করছি। ব্রাহ্মণবাড়িয়ায় এবার 580টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতিমা তৈরিতে কাজ করছেন শিল্পীরা। এদিকে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। আমরা খুব ব্যস্ত সময় কাটাইতেছি। নাটোরে 382টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে মণ্ডপের সাজসজ্জা। ঠিক শেষের দিকে অর্ডার হয়েছে, তবে কাজের পরিমাণ খুবই বেশি। সময় স্বল্পতার কারণে প্রতিমার অর্ডার বেশি নেওয়া যায়নি। সাজসজ্জা মহা ধুমধামের সঙ্গেই চলছে। গত বছর যেরকম আমরা স্বাস্থ্যবিধি মেনে পূজা করেছি, এবার ওরকম করছি। সামাজিক স্থিতিশীলতা নিরাপত্তার কারণেই এই পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 11 অক্টোবর শুরু হবে দুর্গা উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 15 অক্টোবর। মাসমালিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নাটোরে গ্রামীণ সড়ক নির্মাণে প্রথমবারের মতো ইটের পরিবর্তে ইউনিব্লক ব্যবহার করা হয়েছে। এতে সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি সড়ক হয়েছে পরিবেশ বান্ধব। সংশ্লিষ্টরা বলছেন ইউনিব্লকের সড়ক অনেক বেশি টেকসই। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলু রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ইটের চেয়ে ইউনিব্লকের চাপ নেওয়ার ক্ষমতা বেশি, দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব। এসব বিবেচনায় সরকার 2024 সালের মধ্যে গ্রামীণ সড়কে বিটুমিন কার্পেটিং এবং ইটের ব্যবহার না করে শতভাগ ইউনিব্লকের ব্যবহার নিশ্চিত করতে চায়। নাটোরে এরই মধ্যে ইউনিব্লক দিয়ে 6টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজ চলছে। এর মধ্যে 3 সড়কের 4 কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। ইউনিব্লকের সুন্দর এই সড়ক দেখতে আসছেন অনেকে। এর আগে রাস্তাটা অনেক অকেজা পড়েছিল, ইদানিং রাস্তা হওয়ার পর সবাই ইনশাল্লাহ ভালোভাবে করতেছে। মানুষজন যে চলাফেরা করে এরকম রাস্তা দেখি নাই, এটাই প্রথম দেখলাম আর কি। ইউনিয়নে বহু রাস্তা হয়েছে, কিন্তু এরকম হয় নাই। এই রাস্তা করার পর রাস্তা সৌন্দর্য হয়েছে, আমাদের হাঁটারও খুব চলাফেরার জন্য। রাস্তা ভাঙ্গাচুরা ছিল, এখন রাস্তাটা খুব সৌন্দর্য, খুব ভালো লাগছে। সামনে থেকে কোনো গাড়ি আসলে যে আমাদের বা অ্যাক্সিডেন্টের ভয় বা সামনে রাস্তা সামনে দেখা যায় না, এরকম কোনো সমস্যা হয় না। সংশ্লিষ্ট দপ্তরে এবং মন্ত্রণালয়ে আমার একটাই অনুরোধ যে এই যে প্রোডাক্টগুলো এরকম লোকাল প্রোডাকশন যেন তারা অ্যাপ্রুভ করে। ইট তৈরির জন্য জমির মাটি কেটে নেওয়ায় ফসলের ক্ষতি হয়, পরিবেশের উপর পড়ে বিরূপ প্রভাব। এছাড়া সড়কে সাধারণ ইটের চাপ সহন ক্ষমতা যেখানে 17 MPa, সেখানে ইউনিব্লক নিতে পারে 35 MPa। এখানে যে ইউনিব্লকগুলো ব্যবহার করা হয়েছে এগুলা 35 MPa, প্রায় 5000 PSI পেজ সিস্টেম সম্পন্ন। অতএব এর উপর দিয়ে যদি কখনো 10 টনি বা তারও অধিক ভারবাহী সম্পন্ন গাড়ি ঘোড়া চলে, সেখানেও এটা টেকসই থাকবে এবং এটা সহনশীল হবে। ইউনিব্লক দিয়ে নির্মাণের ফলে সড়কের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনি তা পরিবেশ বান্ধব। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছে আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় পার্টির মহাসচিব বাবলুর প্রতি শেষ শ্রদ্ধা, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। কাবুলে গাড়ি বোমা হামলা চালিয়েছে IS, অভিযোগ তালেবান মুখপাত্রের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। নোয়াখালীর সোনাইমুড়িতে গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে মহাত্মা গান্ধী 152তম জন্মবার্ষিকীতে নবরূপায়িত গান্ধী স্মৃতি জাদুঘরে উদ্বোধন হয়েছে। আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিতে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দরায় স্বামী, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর,
অ্যারোমা দত্ত এমপি এর আগে অতিথিরা গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাদুঘর পরিদর্শন করেন। ভালো নেই নারী মুক্তিযোদ্ধা ভানু বিবি। কয়েক বছর আগেই মারা গেছেন মুক্তিযোদ্ধার স্বামী। ছেলে মেয়ে নিয়ে থাকেন বস্তির একটি ছোট্ট ঘরে। টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা। করাবেনই বা কিভাবে? সরকারি অনুদান যা পান তা দিয়ে ঘর ভাড়া আর খাওয়াই তো ঠিকমতো চলে না। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। 9 মাসের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি হানাদারদের নির্মমতায় শহীদ হন 30 লাখ মানুষ, সম্ভ্রম হারা হন 3 লাখ নারী। স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনাদের কন্যার মর্যাদা দিয়েছিলেন। তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। সেই নারী মুক্তিযোদ্ধাদের একজন ভানু বিবি। থাকেন মিরপুরের গরিবে নেওয়াজ বস্তিতে। একটি মাত্র ছোট্ট ঘরে সন্তানদের নিয়ে দিন কাটে তার। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী। সরকারি অনুদান যা পান তা দিয়ে বাসা ভাড়া আর খাওয়া চালানো দায়ী। আমি দাঁড়াই তো ঠিক মতন পারি না, আর আজটা চললেও পারি না। জানালেন কষ্টের কথা। এত বছর পরও এই সমাজের তাচ্ছিল্য শুনতে হয় তাকে। আক্ষেপ করলেন ভানু বিবি। কি আর মুক্তিযুদ্ধ, একটা বীরাঙ্গনা বেডি বুড়া মানুষ, কি আর বীরাঙ্গনা, কি আর আমি সবই করি। শেষ জীবনে নিজের একটি ইচ্ছার কথাও জানান এই নারী মুক্তিযোদ্ধা। বীরাঙ্গনা দেখে ঘৃণা করে, কেউর কাছে শান্তি নেই বাবা। এলে আমি যদি একটু নেত্রীর লগে তার মার বাপের কথাগুলো বলতাম, তাহলে আমার মনটা শান্তি পাইতো। একটি স্থায়ী ভিটার আবেদনও করেছেন, পাবেন কিনা তা নিয়ে আছে সংশয়ী। 20,000 টাকা ডাক্তারের দিই না, আমি কিছু ভালো মন্দ খাবো না, 4টা ভাত খাবো। ছেলেরা যেমনি পারে এমনি খায়, বাসে মারে দেখে রাখে। আমি ছেলেকে চাকরি থাকতো, ছেলেকে একটু বাসস্থান থাকতো, একটু দোকানপাট থাকতো, তো আর আমার এত কষ্ট উঠলো না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, নিজের এলাকায় গেলে সরকার ঘর করে দেবে, ঢাকায় নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যার যার নিজ এলাকায় তাদেরকে আমরা বাড়ি করে দেব। প্রত্যেকটা বীরাঙ্গনাকে আমরা ইনশাল্লাহ বাড়ি করে দেব। আগামী অক্টোবর থেকে সব মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শেষ পর্যায়ে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা বিনা পয়সায় সমস্ত ধরনের চিকিৎসা পাবে। বাংলাদেশের যত স্পেশালাইজড হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য বিনা পয়সা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শ্রদ্ধার ভালোবাসা শিখতে হলেন জাকসুর সাবেক জিএস ও জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদেশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। আরও জানাচ্ছেন রাসেল খান। করোনায় আক্রান্ত হয়ে গেল মাসের 6 তারিখ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শনিবার সকাল 9:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় কাকরাইলের জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয়ে। প্রিয় নেতাকে একনজর দেখতে ছুটে আসেন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উনি সবসময় দেশ ও জাতির কল্যাণে সত্য কথা বলেছেন, যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন। আমরা আজ ওনাকে হারিয়ে জাতীয় পার্টিতে একটি অত্যন্ত দক্ষ একজন নেতাকে হারালাম। একটা শূন্যতা, বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ঐক্যের রাজনীতি, দেশ গড়ার রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন এবং আজকে তার এই প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি। তার মৃত্যুতে 3 দিনের শোক পালন করবে জাতীয় পার্টি। আমরা 6টার ভিতরে থাকব। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ শেষ করব রোবটের খবর দিয়ে। মানুষের হয়ে বহুমাত্রিক কাজ করছে রোবট। যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা তাই ক্রমশ জনপ্রিয় এখন বাংলাদেশে।
স্বয়ংক্রিয় রোবটের খুনসুটি গল্প শোনাচ্ছেন মফিউর রহমান। আজ প্রথম পর্ব। চিন্তার বিবর্তনে এসেছে রোবট। একগুঁয়ে মানুষের জীবনে এ এক অনন্য বৈচিত্র্যময়তা। চেক শব্দ রোবোটা থেকে উৎপত্তি রোবটের। 1920 সালে কার্নেল চ্যাপেক রোবট শব্দটি ব্যবহার করেছিলেন তার নাটকে। তারপর প্রথম ডিজিটাল রোবট উদ্ভাবন হয় 1954 সালে। প্রথম দিকে রোবট মানুষের জন্য বিরক্তিকর কাজগুলো সহজেই করে দিত। সময়ের বিবর্তনে রোবটের ধরনেও এসেছে পরিবর্তন। মানুষের মতো দেখতে এক প্রকার যন্ত্রচালিত পুতুলকেই কেবল রোবট মনে করা হতো। একে বলা হয় হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট। I am very honored and proud for this unique distinction. পরবর্তীতে আসে ইন্ডাস্ট্রিয়াল আর নন ইন্ডাস্ট্রিয়াল রোবট। নন ইন্ডাস্ট্রিয়ালরা গৃহস্থালির কাজ করে, কেউ রান্নাবান্না, কেউ বা ঘরদোর পরিষ্কার করে। মহাকাশ, বিনোদন, শিক্ষা, মেডিকেল, দুর্যোগ ও সামরিক কাজেও বেশ দক্ষ হালামলের রোবট। জটিল অপারেশনেও ডাক্তারের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছে রোবট। আমাদের ডক্টর যারা আছেন তারা এবং রোবট যদি সাথে থাকেন, সার্জারিটা করতে পারবেন। তারপর সেখানে আমাদের যেটা হয়, যেটা আমরা বলি যে সার্জারি করার পরে সেটাকে ক্লোজ করা, প্রতিটা ক্ষেত্রে কিন্তু রোবট 100%, অলমোস্ট 100% প্রেসিশন দিয়ে কাজ করতে পারে। মানুষের প্রয়োজনে রোবট এখন বেশ বুদ্ধিমানও বটে। ভবিষ্যতে আরো যত কাজ প্রযুক্তি বাড়বে, আমরা মানুষের এই ক্ষেত্রে প্রয়োগটা অনেক কমিয়ে দিতে পারবো। যে আপনার জন্য যেটা একেবারে বিপজ্জনক সেখানে আপনি যাবেন না, আপনি রোবটকে বলে দেবেন কি করতে হবে, রোবট সেটা আপনার জন্য করে নিয়ে আসবে। সো আপনাকে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে না, আপনার চাকরি চলে যাচ্ছে না, আপনার কাজ চলে যাচ্ছে না, আপনি এখন ওখানে আছেন, কিন্তু আপনার ওই বিপজ্জনক কাজটা রোবট আপনার হয়ে করে। সম্প্রতি বাংলাদেশে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিন দিন জনপ্রিয় হচ্ছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা নেতা হত্যায় আটক 2 জনের 7 দিনের রিমান্ড আবেদন, জড়িতদের ছাড় নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং সংস্কৃতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে চায় র্যাব, অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে 1400 বিমান সেনা হত্যা, জিয়ার বিচার সহ 7 দফা দাবি স্বজনদের। ভরাডুবির আশঙ্কায় স্থানীয় নির্বাচনে আসছে না বিএনপি, বলছে আওয়ামী লীগ, বিতর্কিতরা পাবে না মনোনয়ন। বিদেশি চ্যানেল এখনই বন্ধ না করার দাবি অপারেটরদের, আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান অ্যাডকোর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।